টেকসই এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির কথা চিন্তা করি, তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের প্রযুক্তি অনেকের জন্যই ব্যয়বহুল। এই সমস্যা সমাধানের জন্য বিশ্বব্যাপী এরকম টেকসই এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রণোদনা প্রদান করা হয়। বাংলাদেশও বিভিন্ন পরিবেশ বান্ধব এবং টেকসই প্রযুক্তিকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। এই ব্যাপারে আরো বিস্তারিত কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের সম্মানিত জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ মিল্লাত স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সময় দিয়েছেন। স্যার, আমরা অনেকদিন ধরে গ্রিন বার্ডের পক্ষ থেকে গ্রিন ফাইন্যান্স এবং সাস্টেনেবল ফাইন্যান্স নিয়ে কাজ করে আসছি। আপনিও যেহেতু একটা লম্বা সময় ধরে বাংলাদেশের গ্রিন ফাইন্যান্স এবং সাস্টেনেবল ফাইন্যান্স নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আপনার কাছে আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশে বর্তমানে গ্রিন ফাইন্যান্স এবং সাস্টেনেবল ফাইন্যান্সের অবস্থা কি এবং আপনি এর ভবিষ্যৎ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। আসলে আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দেখেন, 2009 সাল থেকে বাংলাদেশ ব্যাংক ইনফ্যাক্ট ভেরি মাচ প্যাশনেট উইথ রেসপেক্ট টু গ্রিন ব্যাংকিং, গ্রিন ফাইন্যান্সিং, সেটা নিয়ে। তো দেখেন, বাংলাদেশ ব্যাংক প্রথমেই শুরু করলো 2009 সালে আপনার কিছু গ্রিন প্রোডাক্ট নিয়ে। ব্যাংকগুলোকে মোটিভেট করতে গেল তার যে পুনঃ অর্থায়ন খাত, যেটা বলে রিফাইন্যান্স স্কিম, তখন ছিল 200 কোটি টাকার একটা রিফাইন্যান্স স্কিম, যেটা ওপেন করা হলো 2009 সালে। সেইটার আওতায় ব্যাংকগুলোকে ব্যাংক রেটে অর্থাৎ 5%-এ রিফাইন্যান্স দেওয়ার জন্য। এবং রিফাইন্যান্সটা কি, ব্যাংক যে ফাইন্যান্স করবে তার বিপরীতেই বাংলাদেশ ব্যাংকের কাছে রিফাইন্যান্স ক্লেম করে। তো সেই ক্ষেত্রে হয়তো ব্যাংকের 2% মার্জিন বা 3% মার্জিন এরকম নিয়ে দেখা গেল 8%, 8.5%, 9%-এ ব্যাংকগুলো ফাইন্যান্স করছে, আর ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে 5%-এ রিফাইন্যান্স ক্লেম করছে। পরে দেখা গেল যে এগুলোর ডিম্যান্ড আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তখন দেখা গেল যে বিভিন্ন প্রোডাক্টে ইন কনসালটেশন উইথ দ্য কনসার্ন স্টেকস, যারা এটা নিয়ে কাজ করে তাদের সঙ্গে আলোচনা ক্রমে এবং বিভিন্ন জায়গাতে আলোচনা করে আমরা আস্তে আস্তে এই প্রোডাক্টের যে লিস্টটা গ্রিন, এখন রিফাইন্যান্স স্কিমের আওতায় 55টা গ্রিন প্রোডাক্ট প্রজেক্ট ইনিশিয়েটিভস বিলং টু আপনার 9টা ক্যাটাগরিতে আছে। কিন্তু রিসেন্টলি আমরা যে সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি হয়েছে, বাংলাদেশ ব্যাংক ইস্যু করেছে 30শে ডিসেম্বর 2020-এ, সেখানে আরও 13টা প্রোডাক্ট যুক্ত হয়েছে, অর্থাৎ 68টা গ্রিন প্রোডাক্ট প্রজেক্টস ইনিশিয়েটিভস, যেটা বিলং করে 11টা গ্রিন ক্যাটাগরিতে। এর দিকে সেই 2009 সালের কথা বলি, তখন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সাম সর্ট অফ হেজিটেশন, যে আমরা কিভাবে ট্রেডিশনাল ফাইন্যান্সিং থেকে বাদ দিয়ে আমরা ওই দিক থেকে না দিয়ে এই দিকে কিভাবে ঝুঁকবো। তখন দেখা গেল যে এই গ্রিন ফাইন্যান্সের সঙ্গে, অর্থাৎ প্রত্যক্ষ পরিবেশ বান্ধব অর্থায়নের সঙ্গে ব্যাংকগুলোকে সেই সময় মোটিভেট করার জন্য বললাম যে ইনডাইরেক্ট গ্রিন ফাইন্যান্স বলেও একটা বিষয় আপনাদেরকে রিকগনিশন দিতে হবে। তো সেখান থেকে শুরু করে আমরা যদি সিনারিওটা দেখি, তাহলে দেখব যে টার্গেট দেওয়া হয়েছিল যে টোটাল ফান্ডেড লোনের 5%, অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যতটুকু ফাইন্যান্স করবে, 100 টাকা যদি করে তাহলে তার 5 টাকা হতে হবে পরিবেশ বান্ধব অর্থায়ন। তাতে করে আমরা দেখেছি যে এটা অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিন্তু তারপরে অন্তত একটা সিনারিও যে এটার একটা আপওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যারাউন্ড 2020 সালে এসে আমরা দেখছি যে অ্যারাউন্ড 2% আমার হচ্ছে, যেখানে 100 টাকার মধ্যে 2 টাকা হচ্ছে আমার গ্রিন ফাইন্যান্স অন অ্যান অ্যাভারেজ ইন্ডাস্ট্রি, যেটা ব্যাংক ইন্ডাস্ট্রি, যেটাতে আমরা এটা পেয়েছি। মেয়াদি ঋণ, টোটাল যে মেয়াদি ঋণ, সেই মেয়াদি ঋণের মধ্যে কতটুকু গ্রিন ফাইন্যান্স হতে হবে, 5 টাকা। তাতে আমরা দেখতে পাচ্ছি এখনকার সিনারিওতে যে ব্যাংকগুলো আগের চাইতে এখন অনেক বেশি প্রোঅ্যাক্টিভ এবং তারা এখানে কনসেন্ট্রেট করতে পারছে এবং সত্যিকার অর্থে যে ধরনের টার্গেট ফিক্স করা দরকার সেটা আমরা র্যাশনালাইজ করেছি
এবং র্যাশনালাইজ করেছি কি করে, আমরা অনলাইন সার্ভে করে আমরা র্যাশনালাইজ করেছি, করে এখন যেটা দেওয়া হয়েছে টার্গেটটা সেটা হচ্ছে 5% অফ দি টোটাল টার্ম লোন ডিসবার্সমেন্ট, সেইটা হচ্ছে গ্রিন ফাইন্যান্সের। আর সাস্টেনেবল ফাইন্যান্সের কথা যদি বলি তাহলে আমরা বলবো যে 100 টাকা যদি ব্যাংক ফাইন্যান্স করে তার 20 টাকা হতে হবে হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্স। সুতরাং আগের চাইতে ব্যাংকগুলো আমি বলবো অনেক বেশি মোটিভেটেড, অনেক বেশি এনকারেজড, এবং তারা এখন বুঝতে পারছে যে কোথায় কন্ট্রিবিউট করলে তারা গ্রিন ফাইন্যান্সে বা সাস্টেনেবল ফাইন্যান্সে কন্ট্রিবিউট করতে পারবে, বিকজ আমরা একটা সুন্দর সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে, যেখানে সাস্টেনেবল ফাইন্যান্সকে সুন্দর করে ডিফাইন করে দিয়েছে, এবং সেই সাস্টেনেবল ফাইন্যান্সের মধ্যে সাস্টেনেবল এগ্রিকালচার, সাস্টেনেবল সিএমএসএমই, সাস্টেনেবল সোশ্যালি রেসপন্সিবল ফাইন্যান্সিং এবং গ্রিন ফাইন্যান্স, এই জিনিসগুলো কম্পিউট করেই হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্স। এবং তাতে করে ব্যাংক, একজন ব্যাংকার তিনি যখন তার ডেস্কে আছেন সুন্দর করে বুঝতে পারছেন যে আমি যদি এই এরিয়াতে কনসেন্ট্রেট করি, এইভাবে করি, ছবির মতো হয়ে গেছে, তাহলে আমি মানে যে রিকোয়ারমেন্ট আছে, যে টার্গেট আছে, সেটা আমি ফুলফিল করতে পারবো যদি আমি এই গ্রিন ফাইন্যান্স করি, এই সাস্টেনেবল ফাইন্যান্স করি, বিকজ দিস ইজ ভেরি মাচ ট্রান্সপারেন্ট ইন দ্য ভেরি গাইডলাইন্স অফ সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি। ভবিষ্যতের ব্যাপারে যদি বলি তাহলে দেখেন, এখন আমরা বলছি যে 100 টাকা ফাইন্যান্স করলে 20 টাকা হতে হবে সাস্টেনেবল ফাইন্যান্স, এবং তার মধ্যে উইদিন দ্যাট 5% হতে হবে গ্রিন ফাইন্যান্স, 5 টাকা হতে হবে গ্রিন ফাইন্যান্স। আমরা বলবো যেটা, সেটা হচ্ছে যে কিছুদিন পরে আমরা বলবো যে এই 20% থাকবে না, এইটাকে আস্তে আস্তে 25%, 30%, এবং হয়তো 2050 সালে যে আমরা যদি একটু বেশি মানে আমরা যদি বুঝে যাই যে আসলে কিভাবে ব্যাংকগুলো এইখানে কন্ট্রিবিউট করতে পারছে বা আর্থিক প্রতিষ্ঠান কন্ট্রিবিউট করতে পারছে, তাহলে হয়তো এমন হতে পারে দ্যাট উড নট বি ভেরি আনলাইকলি যে আমরা আসলে আমাদের কমিটমেন্টটা থাকতে হচ্ছে, বিকজ আমরা তো ইন কনফর্মিটি উইথ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সেন্ট্রাল ব্যাংক যেমন প্যাশনেট আছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি সেইভাবে মোটিভেট করা যায়, তাহলে আমি বলবো দ্যাট উড নট বি ভেরি আনলাইকলি টু সে দ্যাট বাই 2050 ব্যাংকগুলো যত ফাইন্যান্স করবে, আর্থিক প্রতিষ্ঠানগুলো যত ফাইন্যান্স করবে, পুরোটাই হবে সাস্টেনেবল ফাইন্যান্স, এবং তার ভিতরে 50% অর্থাৎ 50% হতে হবে পরিবেশ বান্ধব অর্থায়ন, মানে গ্রিন ফাইন্যান্স। এবং আমরা যেভাবে কাজ করছি, একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা টিম অ্যাপ্রোচের মধ্যে, ব্যাংকগুলোতে যেহেতু সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিট আছে এবং তাদের জন্য হেল্প ডেস্ক আছে পোটেনশিয়াল ব্রাঞ্চগুলোতে, সুতরাং আমরা মনে করি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতেই চাই, যেটা খুব শুভ একটা সংবাদ আছে ব্যাংকগুলোর জন্য। রিসেন্টলি এই গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে, বাংলাদেশ ব্যাংক ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দি সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, নট অনলি ইন বাংলাদেশ বাট ইন দ্য হিস্ট্রি অফ গ্লোব, হুইচ ইজ ইউনিক ইন গ্লোব, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের উপর 2020 সালের কর্মকাণ্ডের উপরে এই সাস্টেনেবিলিটি অর্থাৎ সাস্টেনেবিলিটি রেটিং, top 10 banks in sustainability rating for their performance in the year 2020 আমরা top 10 banks এবং top 5 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অফিসিয়ালি পাবলিক ডিসক্লোজার করে দিয়েছে। সো যেই কারণে আমি দেখতে পাচ্ছি এটার পরে যে ব্যাংকগুলোর ভিতরে একটা কম্পিটিটিভনেস গ্রো করেছে, যে আমি কেন টপ 10-এর মধ্যে থাকতে পারছি না, আমি কেন টপ 5-এর মধ্যে থাকতে পারছি না। আমাদের কাছে প্রচুর ফোন আসছে ব্যাংকগুলো থেকে যে স্যার আমরা কিভাবে টপ 10-এর মধ্যে যেতে পারি। তখন আমি বললাম যে আমাদের তো একটা মেথোডোলজি আছে সাস্টেনেবিলিটি রেটিংয়ের, ইউ মাস্ট গো থ্রু থরলি দ্যাট মেথোডোলজি। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে কোথায় কোথায় কন্ট্রিবিউট করলে গ্রিন ফাইন্যান্সে, সাস্টেনেবল ফাইন্যান্সে, তারপরে হচ্ছে গ্রিন গভর্নেন্স যে তাদের বোর্ড, সেই জায়গাগুলোতে, এবং কমপ্লায়েন্স ইস্যুসগুলো। এবং সেখানে শুধু ফাইন্যান্স করলেই হবে না, যে ডিসবার্সমেন্টগুলো, যে অ্যাসেট কোয়ালিটি, দ্যাট হ্যাজ টু বি মেনটেন। যে আমি ফাইন্যান্স করে দিলাম, ডিসবার্সমেন্ট করে দিলাম, উই শুড বি হ্যাপি উইথ দ্যাট। সেই ফাইন্যান্সগুলো ওভার দ্য পিরিয়ড তার অ্যাসেট কোয়ালিটি কি পারফর্মিং আছে কিনা, খেলাপি হয় নাই, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। স্যার, এত আমরা বুঝলাম যে আপনারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেভাবে কাজ করছেন, কিন্তু যারা এই সাস্টেনেবল ফাইন্যান্স গ্রহণ করবে, অর্থাৎ বিভিন্ন উদ্যোক্তা সংগঠন এবং অন্যান্য রেগুলেটরি বডি বা অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছে, আপনারা তাদেরকে সাথে নিয়ে কিভাবে কাজ করছেন? আসলে দেখেন,
যেহেতু আমি আগেই বলেছি এটা একটা টিম অ্যাপ্রোচ, এখন আপনাকে চিন্তা করতে হবে হু আর দ্য ভেরি প্লেয়ার্স অফ দ্য টিম। তো সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি পার্সপেক্টিভ তার আছে, সুপারভাইজারি পার্সপেক্টিভ আছে, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আদার রেগুলেটরসও আছে, যেমন মনে করেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, মানে ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সেটা আছে। তারপরে মনে করেন আরও কনসার্ন অনেক মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ কমার্স আছে, এবং তার সঙ্গে সঙ্গে মনে করেন আমাদের যে সেটা মানে হচ্ছে আপনার সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, সেইটা একটা আছে সেটা। তারপরে মনে করেন আমাদের যদি আমরা গ্রিন বন্ডের কথা চিন্তা করি, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, তাহলে আমাদের যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সেটা যেমন আছে, এনবিআর আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সেইটা আছে, তার সঙ্গে সঙ্গে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তারা তো আছে, বাট তাদের যে পোটেনশিয়াল অন্টারপ্রেনিয়ার্স সেটা যেমন আছে। তারপরে আপনার মনে করেন ম্যানুফ্যাকচারার্স, সার্ভিস প্রোভাইডার্স, সাপ্লায়ার্স, তো অ্যাসোসিয়েশনস, এরা সব মিলেই কিন্তু একটা টিম। এবং যে প্রশ্নটা আপনি করেছেন, আমরা যখন কোনো পলিসি করি, এই যেমন সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি করেছি, এইখানে সবগুলো এই কনসার্ন স্টেকস নট অনলি ন্যাশনালি বাট ইন্টারন্যাশনালি কনসাল্টেড হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই পলিসিটা করেছে, কিন্তু সে কনসালটেশন করেছে হচ্ছে যত কনসার্ন অথরিটিস আছে সবার সাথে, বোথ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। তো কোভিড চলছে একদিকে, কিন্তু আমাদের এই কর্মকাণ্ডগুলো আমরা যদিও লাইভ করতে পারছি না, কিন্তু জুমের মাধ্যমে হলেও আমরা এই অ্যাসোসিয়েশনগুলো যত জায়গায় যাদের কনসার্ন স্টেকস আছে আমরা একসাথে হয়ে কাজ করতে পারছি। এবং এই জিনিসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে পরে মানে খুবই হোপফুল যে আমরা খুব তাড়াতাড়ি ব্যাঙ্কগুলো যেমন তাদের টার্গেট অ্যাচিভ করতে পারবে, আর সেন্ট্রাল ব্যাংকের ভেরি অ্যাটিটিউড যে কীভাবে ব্যাংকস এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের অন্টারপ্রেনিয়ার্স, ম্যানুফ্যাকচারার্স, অ্যাসোসিয়েশনকে নিয়ে, কারণ আপনার কাউকে বাদ দিয়ে কিন্তু এটা এগোতে পারবে না, কানেক্টিভিটি আছে। তো সুতরাং ওই জিনিসগুলো আমরা ভেরি মাচ কনসার্ন, এবং অ্যাসোসিয়েশনগুলো আগের চাইতে অনেক বেশি মোটিভেটেড, ম্যানুফ্যাকচারাররাও, এবং হোয়াট আই কুড সে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তো আছেই। স্যার, আমরা গ্রিন ফাইন্যান্স পলিসি, সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি, গ্রিন ব্যাংকিং রেটিং, সাস্টেনেবল ফাইন্যান্স রেটিং, এই ধরনের শব্দগুলো শুনে থাকি। আপনি কি আমাদের জন্য একটু সংক্ষেপে ব্যাখ্যা করবেন এই জিনিসগুলো কি? সাস্টেনেবল ফাইন্যান্স পলিসির মধ্যে একটা সাস্টেনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমি দেওয়া হয়েছে। ট্যাক্সোনমি মিনস হচ্ছে ক্লাসিফিকেশন, কিন্তু সাস্টেনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, এবং সেখানে আপনার গ্রিন ফাইন্যান্স, সেখানে আপনার স্ক্রিনিং প্রসেস, ডিসক্লোজার, এবং আপনার গ্রিন গভর্নেন্স, এবং সেই ক্ষেত্রে সাস্টেনেবল এগ্রিকালচার, সাস্টেনেবল সিএমএসএমই, সাস্টেনেবলি সোশ্যালি রেসপন্সিবল ফাইন্যান্সিং, এবং সেই ক্ষেত্রে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ইনোভেশন, মার্কেটিং, সবগুলো জিনিস এমনভাবে আসছে যে টেকসই অর্থায়নের সঙ্গে উইথ রেসপেক্ট টু in conformity with the Sustainable Development Goals, INDC, 8 5-year plan বা গভর্নমেন্টের পার্সপেক্টিভ প্ল্যানস, তার সাথে এমনভাবে টাইড আপ করা, টিউনড আপ করা যে এটা একটা কমপ্লিট একটা অ্যাপ্রোচ বলে মনে হবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যারা এটা নিয়ে, বা আদার প্র্যাকটিশনার্স যারা এটা নিয়ে কাজ করবে। এই যে সাস্টেনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমিটা, এইটা কিন্তু আমি বলবো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইউনিক ইন গ্লোব, পৃথিবীতে এটা নাই। পৃথিবীতে কি আছে, আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন দেখেন, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক দেখেন, আপনি যদি আইএফসি দেখেন, আপনি যদি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেখেন, সেখানে আপনি যদি আইসিএমএ দেখেন, আপনি যদি জিআরআই দেখেন, দেখবেন যে গ্রিন ট্যাক্সোনমি আছে। কিন্তু গ্রিন ট্যাক্সোনমি যতখানি সেখানে যেভাবে আছে, আমরা এই সাস্টেনেবল ফাইন্যান্স পলিসির মধ্যে আরেকটা গ্রিন ট্যাক্সোনমি করেছি, এবং সেখানে গ্রিনের ট্যাক্সোনমির ভিতরে যত জায়গায় তার কানেক্টিভিটি আছে, গ্রিন ফাইন্যান্সকে উজ্জীবিত করার জন্য, গ্রিন ফাইন্যান্সের প্রমোশনের জন্য, সেখানে যত জায়গায় ইন্টারাকশনস আছে সবগুলো একটা জায়গাতে নিয়ে এসে গ্রিন ট্যাক্সোনমিতে এমনভাবে বলা হয়েছে হুইচ ইজ ভেরি মাচ ডিটেইলড, যেটা কিনা আমি বলবো যে এই আপনার যারা গ্রিন ট্যাক্সোনমি করেছে তারা সবাই আমার সঙ্গে যে আলাপ আলোচনা করেছে বিভিন্ন সময় বলেছে আমরা অনেক এটা ডিটেল করে দিয়েছি, অনেক এটাকে স্ট্রেনথেন করেছি গ্রিন ট্যাক্সোনমি। সুতরাং একটা সেন্ট্রাল ব্যাংকের অ্যাটিটিউড যদি এরকম হয়, বুঝতেই পারছেন তার যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে অ্যান্ড আদার কানেক্টিভ রিলেটিভ যে কনসার্নগুলো আছে,
তারা তো ওইভাবেই অ্যালাইন থাকবে। তা সুতরাং এইটা সাস্টেনেবল ফাইন্যান্স পলিসির মধ্যে দেওয়া আছে। এবং এখানে যে গ্রিনিং প্রসেসের কথা যেটা বলা আছে, আপনাকে আমি একটা জিনিস বলতে চাই যে ইন্ডাস্ট্রি অ্যাভারেজে আমার যে ক্লাসিফাইড লোন বা নন পারফর্মিং লোনের যদি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হয় 9%, 9.5% বা 10%, হোয়াট এভার ইট মেবি, সেখানে যে লোনগুলো, যে অ্যাসেটগুলো আপনার এই গ্রিনিংয়ের স্ক্রিনিংয়ের মধ্যে গেছে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল সোশ্যাল ডিউ ডিলিজেন্সের আওতায় গেছে, সেখানে এই নন পারফর্মিং লোন ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট ভেরি নেগলিজিবল 0.83% ইন্ডাস্ট্রি অ্যাভারেজে। তো বুঝতেই পাচ্ছেন যে এখানকার মনিটরিং, স্ট্রিক্টার মনিটরিং দেয়ার আফটার ডিসবার্সমেন্ট, অ্যাসেট কোয়ালিটি, এবং এই গ্রিন এমন একটা সময় আসছে যে আপনি টেকসই অর্থায়ন ছাড়া ইউ কান্ট মুভ অন। স্যার, আপনি একটু আগে বলছিলেন আপনারা বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য গ্রিন ফাইন্যান্সের 5% এবং সাস্টেনেবিলিটি ফাইন্যান্সের জন্য 20% একটি টার্গেট সেট করে দিয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে কিনা তা আপনারা কিভাবে পর্যবেক্ষণ করবেন? ভেরি গুড কোয়েশ্চেন। আমি বলতে চাই আমাদের একটা কোয়ার্টারলি রিপোর্টিং ফরম্যাট আছে। আমাদের একটা কোয়ার্টারলি রিপোর্টিং ফরম্যাট আছে যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেভাবে পারফর্ম করে গ্রিন ফাইন্যান্সে, সাস্টেনেবল ফাইন্যান্সে, তো সেখানে আমাদের একটা রিপোর্টিং ফরম্যাট আছে যেটা হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্টিং ফরম্যাট। তার ভিতরে যে জিনিসগুলো আমরা ব্যাংকগুলো এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে চাই তাদের পারফরমেন্স ওরিয়েন্টেড, সেইখানে যে আমরা কোয়ার্টারলি জাজ করতে পারি যে ব্যাংকগুলো কোন পথে হাঁটছে। আমরা যে টার্গেটগুলো দিয়েছি 20% সাস্টেনেবল ফাইন্যান্স অ্যান্ড উইদিন দ্যাট 20% 5% হচ্ছে গ্রিন ফাইন্যান্স, এই জিনিসগুলো আমরা কিন্তু কোয়ার্টারলি রিভিউ করতে পারি। তারা যে কোয়ার্টারলি রিপোর্ট করে, মানে যেটাকে বলা হচ্ছে ত্রৈমাসিক রিপোর্ট, সেখান থেকে আমরা কিন্তু খুব আমাদের এক্সেল ফরম্যাট করা আছে, আমরা সেখান থেকে দেখতে পারি। প্রশ্নটা হচ্ছে টার্গেটটা যখন ফিক্স করা হয়েছে তখন সে এবিসি একটা ব্যাংক, তার গত বছরের ডিসেম্বর 2020-তে তার নেট আউটস্ট্যান্ডিং কত আছে, সে 119 টাকা হচ্ছে তার টোটাল আউটস্ট্যান্ডিং। আর এই 19 টাকার মধ্যে হয়তো 10 টাকা তার স্টাফ লোন, 9 টাকা তার ক্লাসিফাইড লোন, এইটা বাদ দিয়ে তার 100 টাকা হচ্ছে নেট আউটস্ট্যান্ডিং। এই নেট আউটস্ট্যান্ডিংয়ের 15% হচ্ছে অ্যালোকেশনে হতে হবে তার সাস্টেনেবল ফাইন্যান্স অন নেট আউটস্ট্যান্ডিং, কিন্তু আর তার ভিতরে 2% হতে হবে, 15-এর মধ্যে 2% হতে হবে গ্রিন ফাইন্যান্স। এইটা হচ্ছে উইথ রেসপেক্ট টু অ্যালোকেশন, যে তার কত অ্যালোকেশন করবে সারা বছরে। যখন সে অ্যাটেনমেন্টের কথা চিন্তা করবে, অর্জনের কথা চিন্তা করবে, সেটা চিন্তা করবে ওই অ্যালোকেশনের বিপরীতে তার বিতরণ কত, ডিসবার্সমেন্ট কত। সো অ্যাটেনমেন্ট অন দ্য বেসিস অফ ডিসবার্সমেন্ট। সো উনি যদি 100 টাকা বিতরণ করে, তার আগেই বলেছি 20 টাকা হতে হবে সাস্টেনেবল ফাইন্যান্স আর 5 টাকা হতে হবে পরিবেশ বান্ধব অর্থায়ন। একটা কথা বলে রাখি, আউটস্ট্যান্ডিংয়ের 15% ইটস এ বিগ ভলিউম, কিন্তু 100 টাকার 15 টাকা কিন্তু আউটস্ট্যান্ডিং বেসিস অনেক বড়, 100 টাকার 20 টাকা যেটা ডিসবার্সমেন্টের ভিত্তিতে। তা সুতরাং এইটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কোনো ট্রাবলসাম হবে না, বিকজ দিস থিংস আর ভেরি জাস্টিফাইড। আর আপনি যেটা বলেছেন আমরা কিভাবে নির্ণয় করি, আগেই বলেছি আমাদের কোয়ার্টারলি রিপোর্টিং ফরম্যাট আছে, ওখান থেকে আমরা জাজ করি এবং সারা বছরের আবার কোয়ার্টারলিতে করি। আবার যেমন এই যে 20 সালের এই পুরা বছরের পারফরমেন্সটা দেখে আমরা কিন্তু এই আমাদের যে মেথোডোলজি আছে, সেই মেথোডোলজিতে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ কয়েকটা জিনিস আছে, তার উপরে ভিত্তি করে আমাদের কতগুলো আমরা কি কি জিনিস দেখি, যেমন আমরা তার গ্রিন ফাইন্যান্সের অবস্থা কী, সাস্টেনেবল ফাইন্যান্সের অবস্থা কী, সিএসআর অ্যাক্টিভিটিস কী, তাদের হচ্ছে ইনহাউস গ্রিন অ্যাক্টিভিটিস কী, তাদের গ্রিন গভর্নেন্সের অবস্থা কী, তাদের হচ্ছে কোর ব্যাংকিং ইস্যুসগুলোতে তাদের কী ধরনের পারফরমেন্স আছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু তাদের এই ডিসেম্বর 2020 সাল ভিত্তিক সাস্টেনেবিলিটি রেটিং হয়েছে, যেখানে আমি আগেই বলেছি টপ 10 ব্যাংকস এবং টপ 5 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তাদের ডিসক্লোজার এসছে আমাদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। যেমন গ্রিন বিল্ডিং বা গ্রিন ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বিরাট একটা স্টেক, মানে এখানে কিন্তু এক্সপোজার অনেক বেশি। আপনি যদি দেখেন যে একটা গ্রিন বিল্ডিং করতে গেলে হয়তো দেখা যাবে 60-80 crore এরকম লেগে যেতে পারে, বা 50 কোটি টাকা লেগে যেতে পারে। যখন ওয়েন ইউ টক অ্যাবাউট গ্রিন ইন্ডাস্ট্রি, দেখা যাবে আপনার 120 কোটি টাকা থেকে শুরু করে 220 কোটি টাকা পর্যন্ত গ্রিন ইন্ডাস্ট্রি হতে পারে। প্রশ্নটা এখানে ব্যাপার যে ব্যাংকগুলোর যেমন তার ফান্ডিংয়ের দরকার, একই সাথে ক্লায়েন্ট লেভেলে যারা আছে তাদের কস্ট অফ ফান্ড একটা ব্যাপার, সেটা জিনিসগুলো আছে। একই সাথে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ গ্রিন বিল্ডিংটা যে আসলে এটা গ্রিন বিল্ডিং, গ্রিন ইন্ডাস্ট্রি যে আসলে এটা গ্রিন ইন্ডাস্ট্রি, দ্যাট নিড টু বি এনশিওর।
কিন্তু কিভাবে সম্ভব? সেইটার জন্যই হচ্ছে সার্টিফিকেশন। যখন সার্টিফিকেশনের প্রশ্নটা আসে তখন আপনি বলেছিলেন যে ইউএসজিবিসি লিড সার্টিফিকেশন, আমরা এটাকে আরেকটু ইজ আপ করেছি। কিভাবে? নট অনলি ইউএসজিবিসি লিডস, কারণ আপনি দেখেন যখন একটা গ্রিন ইন্ডাস্ট্রি করতে যাওয়া হবে তখন কিন্তু যখন আপনি ইউএসজিবিসি লিডসের সার্টিফিকেশনের প্রশ্ন আসবে দেখা যায় আপনার অনেক ফরেন এক্সচেঞ্জ আপনার আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বলেছি সার্কুলারে যে আমাদের যেহেতু গ্রিন বিল্ডিং, যেহেতু গ্রিন ইন্ডাস্ট্রি, সো আমাদের একটা ন্যাশনাল একটা ইনস্টিটিউশন আছে যেটা সেডা, আমি বলেছি সেখানে কিন্তু একেবারে প্রপার সার্টিফাইং যে অথরিটি যেটা আছে তারা কেপেবল অফ সার্টিফাইং, তো তাদেরকেও আমরা এনগেজ করেছি। এছাড়া ব্রিহা, তারপরে আপনার ক্যাসবি, আরও কয়েকটাকে করেছি, সো দ্যাট এদের কারো কাছ থেকে যদি সার্টিফিকেশনটা পাওয়া যায় তাহলে আমরা কিন্তু এই যে রিফাইন্যান্স আমাদের মোটামুটি একটাই শর্ত যে দ্যাট has to be certified by the competent authority, whatever it may be, whoever it may be. এইটা হতে গেলে একটা বিষয় আছে যে মনে করেন যে আমরা যেটা করেছি আমাদের রিফাইন্যান্সে, আগে আমরা 20 কোটি টাকা গ্রিন বিল্ডিংয়ের জন্য ছিল, 20 কোটি টাকায় রিফাইন্যান্স ফ্যাসিলিটির আওতায় আছে, আর গ্রিন ইন্ডাস্ট্রিতে আগে 20 ছিল, এটাকে আমরা 50 কোটিতে উন্নীত করে দিয়েছি। এখন ব্যাপারটা চলে আসছে যে এই যে গ্রিন ইন্ডাস্ট্রি যে গ্রিন, তার জন্য বিষয়টা কি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিন্তা করতে হবে যে যদি কোনো ক্লায়েন্ট বা এন্টারপ্রেনার বলে যে আমি এই গ্রিন বিল্ডিং আমার হয়ে আছে এবং এটা আমি সার্টিফাইড আছি, এবার আপনি আমাকে ফাইন্যান্স করেন, সেটার তো প্রশ্ন নাই। ফাইন্যান্সটা একটা পারপাস সার্ভ করার জন্য। আপনার যদি গ্রিন বিল্ডিং না হয়ে থাকে, আপনার যদি গ্রিন ইন্ডাস্ট্রি না হয়ে থাকে, তাহলেই আপনি ওইটার জন্য ফাইন্যান্স করে তারপরে ওভার দ্য পিরিয়ড আপনার গ্রিন বিল্ডিং, গ্রিন ইন্ডাস্ট্রি হবে। কিন্তু সেই জিনিসটাতে আমরা খুব কঠিন আছি। কিন্তু সহজ কোথায় আছি? যে মনে করেন 5 বছর মেয়াদি যে আমাদের রিফাইন্যান্সিং ফান্ড আছে, সেখানে অনলি ব্যাঙ্ক রেট আরও 1% কমে গেছে, মানে 4%-এ আমরা কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে রিফাইন্যান্স দিই। আর সেখানে তারা যদি 2% একটা স্প্রেড থাকে, সেখানে কিন্তু 6%-এ তারা কিন্তু ক্লায়েন্টকে লোন দিতে পারছে, ফাইন্যান্স করতে পারছে। এখন প্রশ্নটা হলো যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যে কোল্যাটারালের ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ইন্টারভেন করে না। বাংলাদেশ ব্যাংক বলেছে এটা ব্যাংকার ক্লায়েন্ট রিলেশনশিপ, এবং ব্যাংকেরও কিন্তু বিধান আছে কোন কোয়ালিটি, কোন বড়োয়ারকে কোন গ্রেডে সে জাজ করবে। যদি গ্রাহক ভালো হয়ে থাকে, কোল্যাটারালের ব্যাপারে সে অনেক ফ্লেক্সিবল থাকবে। এবং সেইখানে একটা কথা আছে যে প্রথম থেকেই যদি সার্টিফাইং এজেন্সিকে অ্যাটাচ করা যায় গ্রিন বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সার্টিফাইং এজেন্সি সে একটা লেআউট প্ল্যান দেবে, যে লেআউট মানে কোথায় হবে গ্রিন বিল্ডিংটা, সেটা কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আছে কি না ফ্রম অল পার্সপেক্টিভ। সেখানে দেখবে যে এই যে গ্রিন বিল্ডিংটা হবে তার লেআউট প্ল্যান তাকে দিতে হবে। যে সার্টিফাইং এজেন্সি ওভার দ্য পিরিয়ড ফেজ ওয়াইজ সার্টিফাই করে যাবে, আলটিমেটলি ফাইনালি সেই হচ্ছে আপনার রিকগনাইজ করবে যে ইয়েস উই সার্টিফাই দ্যাট দিস ইজ এ গ্রিন বিল্ডিং অর দিস ইজ এ গ্রিন ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে তারা প্রথম থেকেই থাকবে, আর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে তাদের সাথে প্রথম থেকেই থাকবে। তো সেখানে বোঝা যাবে যখনই একটা লেআউট প্ল্যান হয়ে যাবে, তখনই কিন্তু বোঝা যাবে দ্যাট উড বি ট্রিটেড অ্যাজ প্রাইমারি গ্যারান্টি, কারণ তার উপরেই তো ওইটা হবে, তখনই ব্যাংক ফাইন্যান্স করবে। বাট ফাইন্যান্সগুলো হবে কম্পোনেন্ট ওয়াইজ, ফেজ ওয়াইজ সার্টিফিকেশন, ফেজ ওয়াইজ ফাইন্যান্সিং ফ্রম দ্য ব্যাঙ্কস। এইভাবে আপনার 2 বছরে, 1.5 বছরে, 1 বছরে আপনার গ্রিন বিল্ডিং হয়ে যাবে, গ্রিন ইন্ডাস্ট্রি হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে যে কস্ট অফ ফান্ডের। ব্যাংক তো কস্ট অফ ফান্ড সে তো একটা ইনশিওর্ড হতে চাইবে, আর যে ক্লায়েন্ট যে আছে সে চাইবে কমফোর্টেবল থাকতে চাইবে। তখন তারা কিন্তু একটা আলাদা এগ্রিমেন্টে রিচ করতে পারে যে না, এখন থেকেই বুঝে নেন যে এটা গ্রিন বিল্ডিং হচ্ছে। ক্লায়েন্ট বলবে আমি এখন থেকেই চাই আমাকে আপনি মানে লো কস্ট ফান্ডিংয়ের সুযোগ দিয়ে দেন। তো সেই ক্ষেত্রে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং ক্লায়েন্টের সাথে একটা এগ্রিমেন্টে রিচ করবে এবং করে বলবে যে না, যেন এখনই রিফাইন্যান্স পাওয়া গেছে, কারণ আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স পাওয়া যাবে যদি সেটা সার্টিফিকেশন হয়। আর যদি সেটা না হয়ে থাকে তখন ক্লায়েন্ট থেকে পরে নিয়ে নেবে, কিন্তু আগে থেকে এটা করলে ক্লায়েন্ট উইল বি কমফোর্টেবল। আর পরে যদি এটার কোনো অসুবিধা হয় যে না, তাহলে ক্লায়েন্টকে থেকে ফেরত নিয়ে আসা, মানে ক্লায়েন্টকে বেশি চার্জ করা হয়েছে, তারপরে এখন রিফাইন্যান্স পেয়ে যে ক্লায়েন্টকে কমিয়ে আনা, এটা একটু ট্রাবল সময়। তো ফ্রম দ্য ভেরি বিগিনিং ক্লায়েন্ট এবং ব্যাংকার তারা আগেই এগ্রিমেন্টে একটা রিচ করবে যে না, আমরা এইভাবেই যাব, আগে থেকেই আমরা এই লেস কস্ট ফান্ডিংয়ের আওতায় কাজ করব। সো দ্যাট উড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। বাংলাদেশ ব্যাংকের একটা 200 মিলিয়ন
ইউএস ডলার এবং 200 মিলিয়ন ইউরোর একটা রিফাইন স্কিম আছে, সেটা হচ্ছে ফর অল এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ, এবং তাদেরটা কি গ্রিন মেশিনারিজ ইম্পোর্ট করার জন্য হতে পারে, সেটা ইউরোপিয়ান ব্লক থেকে হতে পারে, ইউএসএ ব্লক থেকে। যে এলসিতে ওপেন করা হবে সেই এলসিতেই হচ্ছে আপনার চাইতে হবে রিফাইন্যান্সিং। এখন প্রশ্ন হচ্ছে গ্রিন মেশিনারিজটা কোথায় বিলং করবে, সেটা ওয়াটার ইউজ এফিশিয়েন্ট কিনা, সেটা রিনিউয়েবল এনার্জি এফিশিয়েন্ট কিনা, সেটা কি হিট টেম্পারেচার ম্যানেজমেন্ট কিনা, সেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিনা, এই সমস্ত এরিয়াতে যদি মেশিনারিজগুলো ইম্পোর্ট করা হয় তাহলে চিন্তা করতে হবে এই মেশিনারিজগুলোর জন্য আবার সার্টিফিকেশন। সেইটার সার্টিফাইং এজেন্সিটা আমাদের ওয়েবসাইটে মানে গ্লোব ওয়েবসাইটে আছে, যে এরা হচ্ছে সার্টিফায়ার মানে স্টাবলিশড রেপুটেড এবং তাদের অথেন্টিকেশন আছে, তারা সার্টিফাই করতে পারে। তো তারাই এটা সার্টিফাই করে দিবে, কিন্তু সেটাও আবার গ্রিন কিনা যে করে দিচ্ছে সেটারও কিন্তু একটা ব্যবস্থা আছে। আমাদের একটা গাইডেন্স নোট আমরা ইস্যু করেছি 28 জুলাই 2020 তারিখে সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই সার্কুলার ইস্যু করেছে। ওখানে কিন্তু পরিষ্কার করে বলা দেওয়া আছে যে ওয়াটার ইউজ এফিসিয়েন্সির তার লেভেলটা কী, টলারেন্স লিমিটটা কী, টেম্পারেচারের টলারেন্স লিমিটটা কী, বা মানে যে মেশিনারিজগুলো আছে যে বিলং গ্রিন ইয়েতে ক্যাটাগরিতে সেগুলো বিলং করে, সেইটার আবার গ্রিনিংয়ের মানে কতটুকু টলারেন্স লিমিট থাকলে সেটাকে গ্রিন হিসেবে আইডেন্টিফাই করা যাবে, সেইটারও কিন্তু একটা গাইডলাইন্স আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক মানে বিং দ্য প্যাশনেট টু দিস অ্যারিনা, এটা কিন্তু অনেক দেশের সেন্ট্রাল ব্যাংকে এরকম প্যাশনেট না। তো সেইখানে যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং অন্টারপ্রেনিয়ার বা ম্যানুফ্যাকচারার বা সার্ভিস প্রোভাইডার্স বা সাপ্লায়ার অফ দ্য মেশিনারিজ, তারা যারা সবাই আছে, এই সুযোগটা বা অ্যাসোসিয়েশন সুযোগটা তারা যদি নিতে পারে, দ্যাট উড বি এ মানে মিরাকেল, মানে এই জিনিসটার একটা অ্যাম্পল অপরচুনিটি, দ্যাট আই ক্যান সে। স্যার, আপনি কি মনে করেন সাস্টেনেবল ফাইন্যান্স এবং গ্রিন ফাইন্যান্সকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি ডেডিকেটেড সাস্টেনেবল ফাইন্যান্স টিম থাকা দরকার এবং তাদের যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ থাকা উচিত? To answer to your question, for all of your kind information, it is already in place. প্রত্যেকটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে একটা ডেডিকেটেড সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিট আছে to take care of all these things. Not only that, it is not only confined to head office, but also বলে দেওয়া আছে আরেকটা সার্কুলারে যে প্রত্যেকটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পোটেনশিয়াল ব্রাঞ্চগুলোতে, মানে যেখানে এই ধরনের ডিম্যান্ড আছে বা লক্ষ্য করা যাচ্ছে, তাদের ওই পোটেনশিয়াল ব্রাঞ্চগুলোতে তাদের ডেডিকেটেড হেল্প ডেস্ক থাকতে হবে, এবং তাদেরও টার্মস অফ রেফারেন্সটা সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিটের ছোট আকারে, মানে তারা যেমন বড় আকারে আছে, এক একটা ব্রাঞ্চে তাদেরও টার্মস অফ রেফারেন্সটা আছে এবং ডেডিকেটেডলি তারা কাজ করবে। কোনো অন্টারপ্রেনিয়ার, কোনো ক্লায়েন্ট যাদের প্যাশন আছে, তারা যদি ব্রাঞ্চে যায় যে আমাকে হেল্প আউট করেন, এখানে কোনো উপায় নেই বলার যে এই ব্যাপারে আমরা ব্রাঞ্চ কিছু জানি না, সব কিছু হেড অফিস জানে। সো দিস ইজ নট লাইক দ্যাট, দোজ ডেজ আর ওভার। তো এই জন্য এই সুযোগটা অবারিত আছে, এবং এখানে বলা হয়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে যে ইউ আর নট অনলি দ্য ট্রেডিশনাল ব্যাংকার, ইউ আর দ্য গ্রিন ব্যাংকার। ক্লায়েন্ট আপনার কাছে আসবে তা না, ইউ মাস্ট বি প্রোঅ্যাক্টিভ, ইউ মাস্ট মুভ টুয়ার্ডস দ্য পোটেনশিয়াল বরোয়ার্স। আপনি হান্ট করেন, খোঁজেন, ইউ মাস্ট বি প্যাশনেট আপনার ভিতরে এবং বাইরে। তো এইভাবেই কাজ হয়েছে এবং হচ্ছে, আর ব্যাংকগুলো তো এখন আগের থেকে অনেক বেশি মোটিভেটেড। আমি এই সূত্রেই বলতে চাই যে ব্যাংকগুলো যে সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিটটা করেছে বা ডেডিকেটেড ডেস্ক করেছে, সেখানে ওই ধরনের প্যাশনেট লোকজনকেই এনগেজ করা উচিত। এটা যেমন একটা ব্যাপার, এবং যাদের একটু সেই ধরনের কি বলা যায় এক্সপার্টিসও আছে ইন জেনারেল, লাইক দিস শুড বি কম্বিনেশন অফ এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট বা যার এনভায়রনমেন্ট একটু পড়াশোনা আছে, আবার একদিকে ফাইন্যান্স আছে। সো দ্যাট শুড বি এ টিম ওয়ার্ক, যেখানে ফাইন্যান্স এবং এনভায়রনমেন্ট দুইটাকে যাতে সমানে অ্যাড্রেস করতে পারে, সেইটা একটা ব্যাপার যেমন আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে ম্যানেজমেন্ট আছে, সিনিয়র ম্যানেজমেন্ট আছে, তাদেরও কিন্তু প্যাশনেট হতে হবে যে আমি চট করেই ওই লোকটাকে আমি ওই ইউনিট থেকে বদলি করে দিব না, যে একটা জায়গায় গ্রুমিং আপ করতে হবে। আমার যে লোকগুলি এখানে আছে 5 বছর সেখানে থাকুক, থেকে আস্তে আস্তে একই সাথে আমার যে সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, দ্যাট শুড কাম আপ, এবং তাদেরকে সেইভাবে গ্রুম আপ করতে হবে যেন কোনো জায়গায় কোনো গ্যাপ না হয়। একজন চলে গেলে যেন বলতে না পারে যে উনি চলে গেছে, ওনার কাজগুলো আর কেউ বোঝে না, যে আরেকজনকে, এইভাবে হবে না কিন্তু। সো গ্রিন গভর্নেন্স এটা কিন্তু সাস্টেনেবল রেটিং একটা বিশাল ফ্যাক্টর। সো ওয়েন ইউ টক অ্যাবাউট গ্রিন গভর্নেন্স, তার যে গ্রিনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং
planning, sustainable finances, strategic planning for the next 20 years, that has to be therein. So এইভাবে কিন্তু A to Z এইটা যেমন হতে হবে, একই সাথে আমি বলবো তার ক্যাপাসিটি বিল্ডিং A to Z হতে হবে। মানে নট অনলি লোয়ার ম্যানেজমেন্ট, নট অনলি মিড ম্যানেজমেন্ট, নট অনলি দ্য সিনিয়র ম্যানেজমেন্ট, বাট অলসো দ্য বোর্ড অফ দ্য ব্যাঙ্কস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, দে নিড টু বি অ্যাকোয়েন্টেড উইথ ডিউ রেসপেক্ট টু অল, যে শিখতে কোনো লজ্জা নাই, আর শিখলে পারে কম্পিটিটিভ ম্যানারে সার্ভাইভ করা যাবে, সাস্টেইন করা যাবে। সিন্স উই আর টকিং অ্যাবাউট সাস্টেনেবিলিটি, যদি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিজেরা যদি সাস্টেনেবল না হয়, তাহলে কী করে ক্লায়েন্টকে সাস্টেনেবল করবে, কী করে তাদের প্রজেক্টগুলোকে সাস্টেনেবল করবে? স্যার, একদম শেষে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি একটু বলছিলেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি নিজেরা সাস্টেনেবল না হয়, তাহলে তারা এই সাস্টেনেবল এবং গ্রিন ফাইন্যান্সকে সঠিকভাবে এগিয়ে নিতে পারবে না। আপনার কি মনে হয় যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজেরই সাস্টেনেবিলিটি অ্যানালাইসিস করা উচিত, নিজের কার্বন ফুটপ্রিন্ট বা তার আদার্স যে সাস্টেনেবল অ্যাপ্রোচগুলো রয়েছে সেই অ্যাপ্রোচগুলোর ব্যাপারে তাদের নিজেদের আরও বেশি সচেতন হওয়া উচিত? সার্টেনলি, ওয়াই নট? বিকজ আপনি দেখেন কার্বন ফুটপ্রিন্ট মেজার্স, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, এবং সেইখানে যে তার ইনহাউস গ্রিন অ্যাক্টিভিটিসগুলো আছে, সেখানে তিনি দেখবে তার ইউসেজ অফ পেপার, তার ইউটিলিটি এফিশিয়েন্টলি তিনি ইউটিলাইজ করছেন কিনা, এবং দ্য বিল্ডিং তাদের ওখানে আছে সেটাও কি গ্রিন বিল্ডিং হচ্ছে কিনা, বা তাদের যে ব্রাঞ্চগুলো হচ্ছে সেটা গ্রিন ব্রাঞ্চ হচ্ছে কিনা, সেটার জন্য বাংলাদেশ ব্যাংকও কাজ করছে। এবং আমি আশা করি ইন নিয়ার ফিউচার বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা গ্রিন ব্রাঞ্চ পলিসি করে দিবে। আর অলরেডি কিছু জিনিস অলরেডি ইন প্র্যাকটিস আছে। আমরা যে কোয়ার্টারলি রিপোর্টটা নেই, সেখানে কিন্তু আমাদের যে সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্টিং বা আগে গ্রিন ব্যাংকিং রিপোর্ট দিতাম, সেখানে কিন্তু তাদের ইনহাউস যে পার্সন টু পার্সন কতটুকু ইউসেজ হচ্ছে সেইটা কিন্তু এখনই তারা দিচ্ছে। সো এইটা টু সাম এক্সটেন্ট কার্বন ফুটপ্রিন্ট মেজারকে রিপ্রেজেন্ট করে, বাট দ্যাট ইজ নট দ্য হোল পিক সিনারিও হুইচ ইজ এক্সপেক্টেড। সেটার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটা কার্বন ফুটপ্রিন্ট মেজারমেন্ট পলিসি, গ্রিন ব্রাঞ্চ পলিসি হওয়া দরকার। সেটা নিয়ে অলরেডি আমরা কাজ করছি, এবং আই ডু ফিল এক্সপেক্ট যে আমি হোপফুল যে খুব তাড়াতাড়ি একটা গ্রিন ব্রাঞ্চ পলিসি এবং কার্বন ফুটপ্রিন্ট মেজারমেন্ট পলিসি, ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি, এই জিনিসগুলো, অ্যান্ড গ্রিন বন্ড পলিসি ফর দ্য ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, অ্যান্ড অলসো গ্রিন বন্ড পলিসি ফর দ্য নেশন, এই জিনিসগুলো উইল কাম আপ ভেরি সুন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নিশ্চিত আপনার নেতৃত্বে গ্রিন ফাইন্যান্স এবং সাস্টেনেবল ফাইন্যান্সে বাংলাদেশ একটা চমৎকার ভবিষ্যতের জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ আপনাকে। আমি সবশেষে একটা কথা বলতে চাই, সেটা ফর এ সেন্ট্রাল ব্যাংকার or for a green banker or from banks or non-banking financial institutions or association or suppliers, manufacturers, service providers and all concerned authorities, প্রত্যেকের একটা জিনিস মনের মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে উইল হ্যাভ টু বি গ্রিন ইন মাইন্ড। আমাদের একটা গ্রিন মাইন্ড থাকতে হবে, একটা গ্রিন সোল থাকতে হবে, এবং আমাদের অ্যাটিটিউডটা থাকবে যে একটা উইথ ফুল অফ ডিটারমিনেশন অ্যান্ড ডিভোশন অ্যান্ড ডিভোটেড থাকতে হবে। কারণ এটার সঙ্গে চিন্তা করলে হবে না আমি কতটুকু কী করছি, বিনিময়ে আমি কী পাবো। অ্যান্ড এভরিবডি শুড বি প্যাশনেট টু দ্যাট এক্সটেন্ট। তাহলে পারে আমি মনে করি যে এই যে গ্রিন ব্যাংকিং, গ্রিন ফাইন্যান্সিং, সাস্টেনেবল ফাইন্যান্স, যেখানে আমি বলতে চাই গো গ্রিন, লিভ গ্রিন অ্যান্ড লিভ ফর আদার্স, দ্যাট নিড টু বি এস্টাবলিশ। আমাদের কিন্তু যে লিডারশিপ, মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কার্যালয়, এবং আমাদের যে অর্থ মন্ত্রণালয় এবং আমাদের যে কানেক্টিং মিনিস্ট্রিজগুলো আছে, এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের যে মাননীয় গভর্নর আছেন, আমাদের যে লাইন আপটা আছে, আমি মনে করি আই এম ব্লেসড উইথ সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইজ ব্লেসড উইথ টু মুভ অন ইন দ্য পেস দ্যাট ইট ডিম্যান্ডস। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।